ভারতের গর্ব আর আমাদের মহাকাশ গবেষণার মেরুদণ্ড হলো ইসরো। চন্দ্রযান থেকে মঙ্গলযান যে প্রতিষ্ঠান আমাদের বারবার গর্বিত করেছে, আজ সেই প্রতিষ্ঠান তার ভেতর থেকে একটু একটু করে ভেঙে পড়ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। আপনারা হয়তো ভাবছেন আমি পাগল হয়ে গেছি, কিন্তু বাস্তবটা শুনলে আপনাদের পায়ের তলার থেকে মাটি সরে যাবে। গত কয়েক মাসে 100 থেকে 120 জন টপ লেভেল সায়েন্টিস্ট ইসরো থেকে ইস্তফা দিয়েছেন। কেন? দেশের প্রতি কি তাদের ভালোবাসা শেষ হয়ে গেল, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন এক নোংরা রাজনীতি আর কর্পোরেট লোভ যা আমাদের স্পেস প্রোগ্রামকে পঙ্গু করে দিচ্ছে? আজ আমরা কোনো মিষ্টি কথা বলবো না, আজ হবে সোজা সাপটা বিশ্লেষণ। সরকার একদিকে বলছে মেক ইন ইন্ডিয়া, আর অন্যদিকে আমাদের দেশের শ্রেষ্ঠ মস্তিষ্কগুলো সরাসরি প্রতিষ্ঠান ছেড়ে পালাচ্ছে। কেন? কারণ যে দেশে ভোটের আগে হাজার হাজার কোটি টাকার ফ্রি বীজ বা বিনামূল্যে খয়রাতি বিলি করা হয়, সে দেশে একজন মহাকাশ বিজ্ঞানীর মেধার সঠিক দাম এটা দেওয়ার মতো নাকি সরকারের কাছে যথেষ্ট টাকা নাকি নেই। আজকের ভিডিওতে আমরা এই পুরো স্ক্যাম, এই ব্রেন ড্রেনের আসল সত্যিটা আপনার সামনে তুলে ধরবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে এমন কিছু তথ্য আমি আপনাদের দেব যা শুনে একজন ভারতীয় হিসেবে আপনার রক্ত গরম হয়ে যাবে। ছোটবেলায় আমরা যখন স্কুলে ব্রেন ড্রেন বা মেধা পাচার নিয়ে রচনা লিখতাম, তখন গল্পটা ছিল একদম অন্যরকম। আমাদের দেশের ট্যালেন্টেড ছেলেমেয়েরা আইআইটি, এনআইটি থেকে পাশ করে সোজা সিলিকন ভ্যালির ফ্লাইট ধরতো। সুন্দর পিচাই থেকে সত্য নাদেলা, লিস্টটা কিন্তু অনেক লম্বা। কারণ কি? কারণ সেখানে ডলারের ঝনঝনানি, উন্নত ল্যাবরেটরি আর ঝাঁ চকচকে লাইফস্টাইল। আমরা আক্ষেপ করতাম, ইস, আমাদের দেশটা কবে আমেরিকাকে টেক্কা দেবে। কিন্তু বস, 2026 সালে দাঁড়িয়ে গেমের রুলস পুরোপুরি পাল্টে গেছে। এখন আর আমাদের বিজ্ঞানীরা ব্রেন ড্রেন করে 7 সমুদ্র 13 নদীর পার হয়ে আমেরিকা বা ইউরোপে যাচ্ছেন না। এখন চলেছে ইন্টারনাল ব্রেন ড্রেন বা ঘরের ভেতর মেধা পাচার। আর সব থেকে ভয়ের ব্যাপার কি জানেন? এই পুরো প্রসেসটা হচ্ছে একদম লিগ্যাল উপায়ে, আমাদের চোখের সামনে। ভারত সরকার যখন মহাকাশ গবেষণাকে প্রাইভেট কোম্পানিদের জন্য পুরোপুরি ওপেন করে দিল, তখন সেটাকে একটা মাস্টার স্ট্রোক বলা হয়েছিল। ভাবা হয়েছিল এতে ইসরোর কাজের চাপ কমবে এবং ভারত গ্লোবাল স্পেস মার্কেটে রাজত্ব করবে। কিন্তু বাস্তবে পর্দার আড়ালে কি খেলা শুরু হলো? অগ্নিকুল, স্কাইরুট, পিক্সেলের মতো দেশি স্টার্টআপগুলো যেন ক্ষুধার্ত বাঘের মতো ময়দানে নামলো। আর এদের পেছনে ব্যাকআপ দিচ্ছে কারা? বিশ্বের সব বাঘা বাঘা পুঁজিপতি আর ডেঞ্জার ক্যাপিটালিস্টরা। আপনারা কি জানেন এই প্রাইভেট কোম্পানিগুলোতে মিলিয়ন মিলিয়ন ডলার ফান্ডিং আসছে শুধু একটা কারণে? কারণ স্পেস ইজ নিউ ট্রিলিয়ন ডলার গোল্ড মাইন। মহাকাশ এখন ট্রিলিয়ন ডলারের সোনার খনি। এবার একটু প্র্যাকটিক্যালি ভাবুন, একটা প্রাইভেট কোম্পানি যার পকেটে 100 বা 500 কোটির মতো ফান্ডিং ঢুকেছে, সে কি কলেজে সদ্য পাস করা ফ্রেশারদের নিয়ে রকেট বানাতে বসবে? তাদের কি ভুল করে শেখার মতো টাকা বা সময় আছে? কখনোই না। তাদের চাই রেডিমেড ট্যালেন্ট। তাদের এমন মানুষ চাই যারা চোখ বন্ধ করে স্যাটেলাইটের পার্টস জোড়া লাগাতে পারে। আর এই অভিজ্ঞতার সব থেকে বড়, সব থেকে সস্তা আর সব থেকে বিশ্বস্ত খনি কোথায়? ঠিক ধরেছেন, ইসরো। এই প্রাইভেট কোম্পানিগুলো সোজা টার্গেট করেছে ইসরোর সেই সব টপ এবং মিড লেভেল সায়েন্টিস্টদের, যারা গত 10 থেকে 15 বছর ধরে রাত জেগে মঙ্গলযান বা চন্দ্রযানের প্রজেক্টকে রক্ত জল করেছেন। কিন্তু বিনিময়ে ইসরো থেকে পেয়েছেন কি? একটা নির্দিষ্ট স্কেলের সরকারি বেতন, কিছু ভাতা আর ফাইলের পর ফাইল হাত ঘোরানোর সরকারি লাল ফিতের ফাঁস। এই প্রাইভেট কোম্পানিগুলো ইসরোর বিজ্ঞানীদের দরজায় কড়া নেড়ে বলছে, কি বস, ইসরো আপনাকে 1 মাসে 1 লক্ষ টাকা দিচ্ছে, আমরা 3 লক্ষ টাকা দেব, সাথে দেব কোম্পানির শেয়ার, যাতে আগামী দিনে কোম্পানিগুলো বড় হলে আপনি রাতারাতি কোটিপতি হতে পারবেন। আর সব থেকে বড় কথা, কাজ করবার স্বাধীনতাও দেব। কোনো পলিটিক্যাল প্রেশার নেই, কোনো সরকারি আমলার কাছে ফান্ডের জন্য হাত পাততে হবে না। জাস্ট কাজ করুন আর রেজাল্ট দিন আমাদের। এবার আপনারা বুকে হাত দিয়ে সত্যি কথাটা বলুন তো, আপনার সামনে যদি এমন একটা অফার থাকে যেখানে আপনার কাজের স্বাধীনতা আছে, দ্বিগুণ 3 গুণ টাকা আছে, পরিবারের একটা সিকিউরড ফিউচার আছে, আর সেই কাজটা আপনি দেশের মাটিতে বসেই করতে পারছেন, আপনি কি সেই অফার ফেরাতে পারবেন? শুধু দেশের সেবা, দেশপ্রেম আর গর্ব, এই ইমোশনাল ব্ল্যাকমেল দিয়ে কি একজন জিনিয়াসকে সারা জীবন একটা নির্দিষ্ট বেতনের গণ্ডিতে বেঁধে রাখা যায়? আমাদের বিজ্ঞানীরা কি সন্ন্যাসী যে তারা তাদের মেধার সঠিক মূল্য চাইবেন না?
নিচে কমেন্ট করে এখনই জানান। আপনি কি ওই জায়গায় থাকলে কি করতেন? আপনি কি ইমোশনের দাম দিতেন নাকি প্র্যাকটিক্যাল হতেন? কারণ এই প্রশ্নটার উত্তরের ওপরই লুকিয়ে আছে ভারতের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ। আচ্ছা, একটা সহজ হিসেব করুন তো। ধরুন আপনার বাড়ি থেকে রোজ দামি জিনিস চুরি হয়ে যাচ্ছে, আপনি তখন কি করবেন? চোরকে ধরবেন নাকি বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়াবেন? সাধারণ বুদ্ধি তো সেটাই বলে, কিন্তু আমাদের সরকার বাহাদুর কি করছে জানেন? তারা বাড়ির দরজায় এমন একটা তালা লাগাচ্ছে যাতে বাড়ির লোকই আর বাইরে বেরোতে না পারে। বিশ্বাস হচ্ছে না তো? চলুন ভেতরের খবরটা আপনাদের দেই। যখন সরকার দেখলো যে ইসরো থেকে একের পর এক ব্রিলিয়ান্ট মাইন্ড, যাদের পেছনে সরকার বছরের পর বছর ধরে ট্রেনিংয়ের খরচ জুগিয়েছে, তারা হঠাৎ করে ইস্তফা দিয়ে অগ্নিকুল বা স্কাইরুটের মতো কোম্পানিতে যোগ দিচ্ছে, তখন সরকারের তো ঘুম উড়বেই। কারণ ইসরো শুধু একটা রিসার্চ সেন্টার নয়, এটা আমাদের ন্যাশনাল প্রাইড, আমাদের দেশের নিরাপত্তার একটা বিশাল অংশ। তো এই ব্রেন ড্রেন ঠেকানোর জন্য সরকার কি সলিউশন আনলো? বিজ্ঞানীদের বেতন বাড়ালো? তাদের কাজের পরিবেশ উন্নত করলো? ফান্ডিং কি বাড়লো? একেবারেই না। সরকার ধরলো উল্টো পথ। কেন্দ্র সরকার এখন ইসরোর এক্সিট রুল বা চাকরি ছাড়ার নিয়মকানুন মারাত্মক লেভেলে কড়া করে দিচ্ছে। আগে কি নিয়ম ছিল? যদি আপনি 20 বছর চাকরি করে ফেলেন বা আপনার বয়স 45-এর আশেপাশে হয়, আপনি চাইলেই ভলেন্টিয়ারি রিটায়ারমেন্ট বা ভিআরএস নিয়ে সম্মানের সাথে অন্য কোনো জায়গায় জয়েন করতে পারবেন। কিন্তু এখন সে রাস্তাগুলোই বন্ধ করবার ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ একবার ইসরোতে ঢুকেছ তো ফেঁসেছ। তোমার যদি মনে হয় যে প্রাইভেট কোম্পানিতে গেলে তুমি বেটার স্যালারি পাবে, তোমার ট্যালেন্টের সঠিক মূল্যায়ন হবে, তুমি নিজের মতো করে স্পেস রিসার্চ করতে পারবে, তাহলে সেটা ভুলে যাও। সরকার বলছে আমরা তোমাকে ছাড়বো না, আর তুমি অন্য কোথাও গিয়ে কাজও করতে পারবে না। এবার আমার একটা সোজা প্রশ্ন আছে, এটা কি কোনো কর্পোরেট স্লেভারি বা দাস প্রথা চলছে? কাউকে জোর করে নিয়ম কানুনের ভয় দেখিয়ে খাঁচায় বন্দি করে রেখে কি নেক্সট জেনারেশন স্পেস মিশন সফল করা যাবে? একজন বিজ্ঞানীর সবথেকে বড় হাতিয়ার কি? তার ব্রেন, তার ইনোভেশন, তার স্বাধীন চিন্তা ভাবনা। আপনি যদি সেই মানুষটার ভেতর একটা অসন্তোষ তৈরি করে দেন, যদি সে ফিল করে যে তাকে জোর করে আটকে রাখা হয়েছে, তাহলে কি সে মন দিয়ে দেশের জন্য 100% আউটপুট দিতে পারবে? কখনোই না। একজন অসন্তুষ্ট কর্মী, সে যত বড় জেনিয়াসই হোক না কেন, তার প্রোডাক্টিভিটি দিনের পর দিন কমতেই থাকবে। আর মহাকাশ গবেষণার মতো ফিল্ডে, যেখানে মিলিমিটারের ভুলে হাজার হাজার কোটি টাকার রকেট ক্র্যাশ করে যেতে পারে, সেখানে ফোর্সড লেবার দিয়ে কোনোদিন চন্দ্রযান 4 বা গগনযান সফল করা সম্ভব কি? সরকারের এই পলিসি আসলে একটা ব্যান্ড এড সলিউশন। ক্যান্সার হয়েছে, আপনি ব্যথার ওষুধ দিয়ে ভাবছেন রোগী ঠিক হয়ে যাবে। আসল সমস্যাটা তো স্যালারি স্ট্রাকচারে, আসল সমস্যাটা তো ব্যুরোক্রেসিতে, যেখানে একটা সায়েন্টিফিক ইকুইপমেন্ট কেনার জন্য 4টে টেবিল ঘুরতে হয়। সেই সমস্যাগুলো সমাধান না করে বিজ্ঞানীদের হাত পা বেঁধে দেওয়াটা কি সরকারের মাস্টার স্ট্রোক নাকি চরম বোকামি? আমি আপনাদের ওপিনিয়ন জানতে চাই। কমেন্ট বক্সে এখনই লিখুন, সরকারের কি উচিত বিজ্ঞানীদের বেতন আর সুযোগ সুবিধা বাড়িয়ে তাদের ধরে রাখা, নাকি এই কড়া নিয়ম চাপিয়ে জোর করে কাজ করানোটা কি ঠিক? আপনাদের কমেন্টগুলো আমি নিজে পড়ব, কারণ এই আলোচনাটা একটা ড্রয়িং রুমের গণ্ডি পেরিয়ে ন্যাশনাল লেভেলে হওয়া দরকার। অনেকেই হয়তো ভাবছেন এটা শুধু ভারতের সমস্যা, কিন্তু না, গ্লোবাল স্টেজ বা আন্তর্জাতিক স্তরেও সেম কেস চলছে। খোদ আমেরিকার স্পেস এজেন্সি নাসাও এই একই রকম সমস্যায় ধুঁকছে। বিশ্বাস হচ্ছে না তো? আমি প্রমাণ দিচ্ছি। আপনারা গুগলে গিয়ে সার্চ করতে পারেন নাসা টপ ম্যানেজমেন্ট অ্যান্ড পারফরমেন্স চ্যালেঞ্জেস 2025 রিপোর্ট। এই অফিসিয়াল রিপোর্টে নাসা নিজেই স্বীকার করেছে যে 2023 থেকে 2025 সালের মধ্যে তাদের ওয়ার্কফোর্স বা কর্মী সংখ্যা 20% কমেছে। 18,000 থেকে কমে কর্মী সংখ্যা এখন দাঁড়িয়েছে 14,000-এ। কেন? কারণ সেখানেও ইলন মাস্কের স্পেস এক্স বা জেফ বেজোস বা ব্লু অরিজিন এর মতো কোম্পানিগুলোর নাসার টপ ট্যালেন্টদের ছিনিয়ে নিচ্ছে। কিন্তু নাসার সুবিধা হলো তারা চাইলে বিজ্ঞানীদের গ্রেড প্রমোশন দিয়ে মিলিয়নেয়ার বানিয়ে দিতে পারে। কিন্তু আমাদের ইসরো কি সেটা পারে? আসুন এবার একদম ক্লিয়ার কাট হিসেব নিকেশ করি। আবেগে পেট ভরে না, তাই না? ইসরোতে একজন মিডিয়াম লেভেলের বিজ্ঞানীরা টেক হোম স্যালারি বা হাতে পাওয়া বেতন কত জানেন? সব মিলিয়ে প্রায় মাসে 1 লক্ষ টাকা। আর যদি কেউ ডিস্টিংগুইশড সায়েন্টিস্ট বা অনেক উঁচু পদের বিজ্ঞানী হন, তবে তিনি মাসে 2 থেকে 2.5 লক্ষ টাকা পান। অর্থাৎ বছরে বড়জোর 30 থেকে 36 লক্ষ টাকা পান। এর ওপর আবার সরকারকে ইনকাম ট্যাক্সও দিতে হয়। এবার অন্যদিকে তাকান, পিক্সেলের মতো একটা দেশি প্রাইভেট কোম্পানি, যাদের হয়তো 10 বছরের অভিজ্ঞতা আছে, তারা অনায়াসে একজন সাধারণ ইসরো ইঞ্জিনিয়ারকে বছরে 40 লক্ষ টাকার প্যাকেজ অফার করে দিচ্ছে। কিন্তু গেম চেঞ্জার বিষয়টি কি জানেন? স্টকস অ্যান্ড শেয়ারস। ইসরো কোনো প্রাইভেট বা শেয়ার মার্কেটে লিস্টেড কোম্পানি নয়। তাই আপনি সারা জীবন ইসরোতে কাজ করলেও কোনো কোম্পানির মালিকানার অংশ পাবেন না।
কিন্তু এই প্রাইভেট স্পেস কোম্পানিগুলো তাদের কর্মীদের শেয়ার অফার করছে। আগামী 5 থেকে 10 বছরে যখন এই কোম্পানিগুলো স্টক মার্কেটে লিস্টেড হবে, তখন এই শেয়ারগুলোর দাম প্রায় আকাশ ছোঁয়া হবে, আর ওই বিজ্ঞানীরা রাতারাতি মিলিয়নেয়ার হয়ে যাবেন। এবার আপনি বলুন, একজন সাধারণ মানুষ হিসেবে যে নিজের পরিবারের একটা সিকিউরড ফিউচার চায়, সে যদি ইসরো ছেড়ে প্রাইভেট কোম্পানিতে যায়, তাহলে কি আপনি দেশদ্রোহী বলবেন তাকে? তাকে কি ব্লেম করা যায়? একদমই নয়। তাহলে সমাধান কি? সমাধান খুব সোজা। ইসরোর বিজ্ঞানীদের বেতন বাড়াও, তাদের ভালো লাইফস্টাইল দাও। কিন্তু এই সহজ কাজটা সরকার করতে পারছে না কেন? কারণ আমাদের দেশের রাজনৈতিক সিস্টেম, আজকের দিনে আমাদের দেশের রাজনীতি দাঁড়িয়ে আছে ফ্রিবি বা বিনামূল্যে খয়রাতি দেওয়ার কালচারের ওপর। ভোট কেনার জন্য রাজ্য সরকারগুলো হাজার হাজার কোটি টাকাকে জলের মতো ওড়াচ্ছে। আমি আপনাদের একটা টাটকা উদাহরণ দিচ্ছি। গুগলে গিয়ে সার্চ করে দেখবেন, মহারাষ্ট্র লড়কি বেহেন যোজনা ফান্ডস ড্রপ। মহারাষ্ট্রে এই স্কিম চালু হওয়ার পর দেখা গেল 92 লক্ষ এমন মানুষকে টাকা দেওয়া হয়েছে যারা এই টাকার যোগ্যই নয়। প্রায় 14,000 কোটি টাকার স্ক্যাম বা অপচয়। আর এটা শুধু এই রাজ্যের কথা বলছি, সারা দেশ জুড়ে কিন্তু এটাই চলছে। এই যে রাজ্যগুলো দেদার টাকা ওড়াচ্ছে, এর বোঝা কার ঘাড়ে গিয়ে পড়ছে? কেন্দ্র সরকারের ঘাড়ে। কেন্দ্র সরকার যদি এই রাজ্যগুলোর দেনা মেটাতে ব্যস্ত থাকে, তাহলে তারা ইসরো বা ডিআরডিওর মতো প্রতিষ্ঠানগুলোর বাজেট বাড়াবে কিভাবে? আমরা কি এমন একটা দেশ চাই যেখানে মানুষ শুধু সরকারি খয়রাতির উপর বেঁচে থাকবে আর আমাদের মহাকাশ গবেষণার ভবিষ্যৎ অন্ধকারের দিকে তলিয়ে যাবে? এই প্রশ্নটা আজ প্রত্যেকটা ভারতীয় নিজেকে করতে হবে। ভিডিওটার শুরুতে আমি বলেছিলাম এমন একটা সত্যি বলবো যা শুনে আপনার রক্ত গরম হয়ে যাবে। এবার সেটা শুনুন। ধরে নিলাম আমাদের বিজ্ঞানীরা সবাই প্রাইভেট কোম্পানিতে চলে গেলেন। প্রাইভেট কোম্পানিগুলো রকেট বানাচ্ছে, স্যাটেলাইট পাঠাচ্ছে, সব ঠিক আছে। কিন্তু কাল যদি আমেরিকা বা চীনের মতো কোনো বড় কোম্পানি এসে ভারতের ওই প্রাইভেট স্পেস কোম্পানিগুলোর 50% স্টেক বা মালিকানা কিনে নেয়, তখন কি হবে? তখন আমাদের দেশের মেধা, আমাদের দেশের টেকনোলজি আর আমাদের দেশের স্পেস সিকিউরিটি সরাসরি বিদেশি শক্তির হাতে চলে যাবে। মহাকাশ গবেষণা কোনো সাধারণ ব্যবসা নয়, এটা ন্যাশনাল সিকিউরিটির একটা বিশাল বড় অংশ। ইসরো দুর্বল হয়ে যাওয়া মানে ভারতের ডিফেন্স এবং স্পেস স্ট্র্যাটেজি দুর্বল হয়ে যাওয়া। সরকারকে বুঝতে হবে, বিজ্ঞানীদের জোর করে নিয়মের বেড়াজালে আটকে রাখা যায় না, তাদের কাজের সঠিক মূল্যায়ন করতে হবে। না হলে আগামী দিনে হয়তো আমরা আকাশে তেরঙ্গা ওড়ানোর বদলে বিদেশি কোম্পানির লোগো দেখতে পাবো। বন্ধুরা, শুধু ইসরো একটি সরকারি অফিস নয়, ইসরো হলো 140 কোটি ভারতীয়র স্বপ্ন। একটা সময় ছিল যখন সাইকেলে করে রকেটের পার্টস নিয়ে যেতেন আমাদের বিজ্ঞানীরা। সেই দিন থেকে আজকে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ল্যান্ডিং, এই জার্নিটা সম্ভব হয়েছে শুধুমাত্র ওই বিজ্ঞানীদের ডেডিকেশনের জন্য। আজ যখন তারা ন্যায্য সম্মান আর বেতনের জন্য লড়াই করছেন, তখন আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। এই ভিডিওটা শুধু একটা ইনফরমেশন নয়, এটা একটা অ্যালার্ম বেল। আপনার কি মনে হয়, ইসরোর বিজ্ঞানীরা কি প্রাইভেট সেক্টরের সমান বেতন পাওয়া উচিত, নাকি সরকারের উচিত প্রাইভেট কোম্পানিগুলোর ওপর কড়া নিয়ম চালু করা? কমেন্ট বক্সে আপনার মতামত অবশ্যই জানাবেন, আমি নিজে আপনাদের কমেন্ট পড়ব। ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে এখনই লাইক করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেশের মানুষের এই সত্যটা খুব জানা প্রয়োজন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, কারণ এমন ভয়ডরহীন বিশ্লেষণ আমরা আনতেই থাকবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।